জ্যোতি বসু সারা জীবন 1946 সালে উনি ব্রিটিশ আমলে বঙ্গীয় ব্যবস্থাপনা, যেটাকে আমরা বিধানসভা বলি, তার সদস্য ছিলেন। একজন রূপনারায়ণ রায়, একজন রতনলাল ব্রাহ্মণ, একজন জ্যোতি বসু, শ্রমিক কেন্দ্র থেকে, রেলওয়ে কেন্দ্র থেকে। এই 46 থেকে একটানা 72 সাল পর্যন্ত, আবার 72 তাকে রিগিং করে শিবপদ ভট্টাচার্য সিপিআইয়ের প্রার্থীর কাছে, কংগ্রেস সমর্থিত প্রার্থী, তাকে পরাজিত করেছিল। আবার 77 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি একটানা বিধানসভা। 2000 সালে উনি আবার রেকর্ড করে দেখিয়ে দিয়েছেন যে একটা লোক জিতেছে, তার মেয়াদ ছিল 2001 সালের মে মাস পর্যন্ত। এই 2000 সালের 6ই নভেম্বর 8543 দিন মুখ্যমন্ত্রী থাকার পর, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে রেকর্ড করার পর তিনি তার দায়িত্ব থেকে সরে গিয়ে তিনি অব্যাহতি নিয়ে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে 2000 সালের 6ই নভেম্বর, বলছি এই উদাহরণ আছে পশ্চিমবাংলায়। যেমন একটা মন্ত্রী হওয়ার জন্য আবু করে, এমএলএ হওয়ার জন্য আবু করে, পঞ্চায়েতে আজকে কাগজ আছে, পঞ্চায়েতের নিয়ে বাঁকুড়ায় তৃণমূলের 2 গোষ্ঠী মারপিট করেছে। প্রধান কী হবে, বর্তমান প্রধানকে হটাবার জন্য আরেক প্রধান হচ্ছে। তাহলে জ্যোতি বসু সেই 46 সাল থেকে এত বড় ব্যারিস্টারি করতে যায়নি কোনোদিন। প্রথম জীবন থেকে প্রথমেই পার্টির ওভারটাইমার হয়েছে। লন্ডন থেকে শুরু করেছে, এখানে এসে রেল শ্রমিকদের সংগঠিত করেছে, তারপর চটকল শ্রমিকদের সংগঠিত করেছে। যেখানে যেখানে শ্রমজীবী মানুষের আন্দোলন হচ্ছে, গরিব মানুষকে সংগঠিত করে তার পাশে থেকে যে জেল কেটেছে। বাবার মৃত্যু হয়েছে, জেলে ছিল, জেল থেকে ছাড়েনি, বাবার শ্মশানে যাবে তার আগে শুধু মালাটা দিতে দিয়েছিল, পেরোলে ছাড়া পেয়ে নিশিকান্ত বসু মৃতদেহের সামনে। সেই জ্যোতি বসু 96 বছর বাঁচার পর 2010 সালের 17ই জানুয়ারি তার জীবনাবসান হয়েছে। তিনি শ্রমিক আন্দোলনের সিআইটিউ সর্বভারতীয় নেতৃত্বে ছিলেন। তিনি কোনোদিন কোনো শক্তির কাছে মাথা নত করেনি। এমনকি তাকে সবাই মিলে প্রধানমন্ত্রী হতে বলেছিল। তিনি এতটাই শৃঙ্খলাপরায়ণ ছিলেন যে রাজনৈতিক দলের সিদ্ধান্ত, যে রাজনৈতিক দল যে আদর্শ করেছে তিনি মেনে চলেছেন। তিনি বলেছেন এটা একটা ভুল হয়েছিল, ঐতিহাসিক ভুল, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তিনি সিদ্ধান্ত মেনে চলেছেন। এইসব ভাবতে পারে নরেন্দ্র মোদীও ভাববে না। এতদিন বলেছে 75 বছরের পর বিজেপিতে কেউ থাকবে না কোনো পদাধিকার, এখন 75 বছর মানছে না। যে থাকবে এতদিন বলে এসেছিল সভাপতি যিনি হবেন তিনি অন্য পদে থাকবে না, কিন্তু নাটটাকে সরাতে পারছে না। কারণ নাটটাকে কী করে সরাবে, তাহলে নরেন্দ্র মোদীকে সরতে হবে। এই জন্য ওই বিহারের একজনকে 45 বছরের যুবককে এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট করছে। এগুলি খেয়াল রাখতে হবে। জ্যোতি বসু কী শিক্ষা দিয়ে গেছে? জ্যোতি বসু শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, বিরোধী নেতা হয়েছে, ট্রেড ইউনিয়নের নেতা হয়েছে, মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছে, তাই নয়, কতগুলি নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ এগুলি সঞ্চালিত করে গেছে। যাই মিথ্যাচার করুক, সারা পৃথিবী জ্যোতি বসুকে এক ডাকে চেনে। তার অসুস্থতার সময় আমরা দেখেছি, যখন আমনি হাসপাতালে কত ধরনের লোক, সাউথ আফ্রিকা থেকে শুরু করে সমস্ত দেশের রাষ্ট্রনায়করা এসেছে। মৃত্যুর পরে আমরা দেখেছি পাকিস্তানের 3 জন সেই সময়কার প্রধানমন্ত্রী, প্রাক্তন 2 প্রধানমন্ত্রী সব এসেছে, নেপালের মন্ত্রী প্রধানমন্ত্রী সব এসেছে, আর সব দেশের, পৃথিবীর সব দেশের সুপারস্টার এসেছে। সুতরাং জ্যোতি বসু মানে একটা আদর্শ, নীতি, নৈতিকতা, মানুষের কাছে, মানুষকে কাছে টানা, মানুষের সাথে মেলবন্ধন তৈরি করা, যা ধর্ম, বর্ণ, সম্প্রদায় উঠে নেহেরু মেমোরিয়াল লেকচার দিয়েছিলেন, ইন্দিরা মেমোরিয়াল লেকচার দিয়েছেন। এগুলি হচ্ছে, এই যে কথা বললেন 21 শতাব্দী কোন পথে চলবে, আপনি পড়বেন জ্যোতি বসুর বক্তৃতা। তিনি তখন বলে গেছেন 21 শতাব্দীতে বক্তৃতা দিচ্ছেন, 21 শতাব্দী কী করে চলবে। আজকে একটু মিলিয়ে দেখুন 21 শতাব্দীর জন্য তিনি কী বলেছেন। সুতরাং জ্যোতি বসু এইখানে আমরা 24 সালের 17ই জানুয়ারি তার মৃত্যুদিনে আমরা শিলান্যাস করেছি, আর 25 সালের 17ই জানুয়ারি আমরা সেটা উদ্বোধন করেছি। আমাদের দুঃখ, যিনি এই শিলান্যাস করেছিলেন তিনি উদ্বোধনের সময় থাকতে পারেননি। তার নাম সীতারাম ইয়েচুরি, তার প্রেরণা আমরা করেছিলাম। কিন্তু এরপরে প্রকাশ কারাত এই 17ই জানুয়ারি 25 সালে উদ্বোধন করেছেন। আমরা 2026 সালের 17ই জানুয়ারি তার মৃত্যুদিনে আমরা এই 3 তলা উদ্বোধন করব। সংগঠনের নামের মধ্যে আছে চর্চা, সমাজ চর্চা আর গবেষণা। ইতিমধ্যে একটা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, উন্নয়ন নিয়ে, গ্রামীণ উন্নয়ন কী করে হবে, যেটা সারা দেশে সমাদৃত হয়েছে। আর গবেষণা চলছে, গবেষকরা গবেষণা করছে, নতুন গবেষণা। আর যেমন পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে 9ই জুন, এখানে আলোচনা হয়েছে। এই উত্তরবঙ্গের সমস্যা নিয়ে আলোচনা হবে 27শে ডিসেম্বর।
এইভাবে আমাদের আরও কতগুলি পরপর আলোচনা সভা হবে। এই চর্চা এখানে লাইব্রেরি করছি, যেমন ঐতিহাসিক লাইব্রেরি হবে, এবং লাইব্রেরি কাজ চলছে, অনেকে বই দিচ্ছেন। আমাদের মানে কী বলবো, আমাদের শ্রমিক বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষাধিক বই দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা এখন জায়গা নেই, জায়গার দাম কোনো সুযোগ দেখছেন সাজিয়ে কতটা হবে। ওই দিন আমি 103 বছর জন্মদিনে আমি গিয়েছিলাম চন্দ্রশেখর বসুর কাছে, বিমা কর্মচারী আন্দোলনের কিংবদন্তি নেতা। তিনি বললেন আমার বইগুলো নিচ্ছ না কেন? তখন বললাম নেবো, আপনার বই তালিকা তৈরি হচ্ছে, কারণ বই নিয়ে আমি এখন গোডাউন করতে পারবো না, গোদাম যাতে করে দিতে হবে না। বই মানে রবীন্দ্রনাথ বলেছিলেন যে একটিমাত্র বই শুদ্ধ ভাষা একটা পক্ষ হলেই তাকে লাইব্রেরি পড়া যাবে না। লাইব্রেরি মানে বই পড়া প্রয়োগ পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তার থেকে শিক্ষা নিয়ে প্রয়োগ করতে হবে। রবীন্দ্রনাথকে অনেকেই পড়াশোনা করেছেন, রবীন্দ্রনাথের কথা বলে না, গ্রাহ্য করে না কেউ। এই যে সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা লিখে, হ্যাঁ, যে অনেকেই মনীষীকে পুজো করেন, ছবি দেয়, ধূপবাতি দেন, ধনু দেন, কিন্তু তার বাণী কেউ গ্রাহ্য করে না। এটাই হচ্ছে সমস্যা। কিন্তু আমাদের এটা হবে যা শিখবে, বুঝবে এবং প্রয়োগ করবে, সেটা হবে শতকরা সমাজের 90% মানুষের সাথে। 10% যারা মানুষের বিরুদ্ধে কাজ করে, তারাও যদি পক্ষে কাজ করে সমর্থন করে, কিন্তু বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করাটা এটাই হচ্ছে জ্যোতি বসু কেন্দ্রের লক্ষ্য। এবং সেই জন্য লাইব্রেরি হবে, এরকম জলাশয় হবে। যখন সারা রাজ্যে পশ্চিমবাংলায় জলাভূমি ভরাট হচ্ছে, তখন এখানে শুকনো জমি জলাজমি হচ্ছে 43,000 স্কোয়ার ফিট। এটা হচ্ছে বিকল্প চিন্তা। জ্যোতি বসু বিকল্প চিন্তা হচ্ছে, আমরা প্রয়োগ করছি। আমরা সবসময় বামপন্থীরা বিকল্প, তৃতীয় বিকল্পের কথা আমরা সবসময় বলে এসেছি, কিন্তু মানুষ বিভ্রান্ত। কারণ বিজেপি যেইভাবে কায়দা করেছে, তারা ক্যামোফ্লেজ করে করে স্লোগান দিয়েছে, তারা তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলকে হটাবার ক্ষেত্রে যেহেতু দিল্লিতে তারা আছে, মানুষ একটু সবসময় একটা তার সেফগার্ড চায়, তার পাশে কে দাঁড়াচ্ছে, তার পিঠ থেকে গেলে সেখানে সে পিঠটা কার জায়গায় রাখবে, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে ঝুঁকছে। এই ঝুঁকে যখন দেখলো, তারা ভেবেছিল যারা বামপন্থীদের সমর্থন করেছে তৃণমূলকে পরাজিত করতে পারে, আর বিজেপি ঝুঁকেছিল, কিন্তু তার মোহমুক্তি করছে। বিজেপি আর তৃণমূলের যে পার্থক্য নেই, শুধু নীতিতে নয়, আদর্শ নয়, তার সাথেও দেখছে আজকে যে বিজেপি, কালকে সে তৃণমূল। আমি একটাই উদাহরণ দেবো, বেশি দেবো না। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা ছিল, একজন শিক্ষিত ছেলে। ও মন্ত্রী ছিল, প্রথমে সেচ মন্ত্রী ছিল, তারপরে বনমন্ত্রী ছিল। ও যখন 2021 সালের নির্বাচনের আগে তাকে চার্টার্ড বিমান নিয়ে গিয়ে অমিত শাহ বিজেপিতে অংশগ্রহণ করার, এবং বিজেপিতে অংশগ্রহণ করার পর মমতা কি বললো, এ লোকটা চোর। ও যখন মন্ত্রী ছিল বন দপ্তরে, অনেক চুরি করেছে, দুর্নীতি করেছে, তখন ও উল্টো জবাব দিয়েছিল যে আমি যদি মুখ খুলি এখন হিমালয় কেঁপে যাবে, তখন চুপ হয়ে গেল। কিন্তু কি দেখলাম আমরা, নির্বাচন হলো, পরাজিত হলো। আবার ওকে এই রাজ্যে তৃণমূলে না দিয়ে অভিষেক ব্যানার্জি ওকে ত্রিপুরায় গিয়ে উত্তরীয় করিয়ে বিজেপিতে অংশগ্রহণ করালো। তাহলে সেই লোকগুলি তো, শুভেন্দু অধিকারী আজকে বিজেপির নেতা, ওই তো আমাদের রাজ্যের যে 3টে মানুষের দ্বারা নির্বাচিত জেলা পরিষদ ছিল, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, 3টাকে বদল করেছে কে? তার নায়ক ছিল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এখন তৃণমূলকে উৎখাত করবে বলছে। ওই তো তৃণমূলকে এতটা বারবার বন্ধ করেছে। ওর বাপ, ওর ভাই, তারাই তো সমস্ত জায়গায় জোর জন্ম করে দখল করেছে, তারাই তো নন্দীগ্রামের সমস্ত কিছুকে ধ্বংস করেছে, মানুষের মধ্যে মিথ্যাচার করেছে। এই সব তারাই। সুতরাং আপনি যেটা বলছেন যে বামপন্থীদের উত্থান, বামপন্থীরা তার জন্যই বাম গণতান্ত্রিক ধর্ম নির্ভরশক্তি। আমাদের একটা হচ্ছে বামপন্থা, আবার আমরা মূল শত্রুকে, এই যে বিজেপি ধর্মীয় উন্মত্ততা তৈরি করছে এবং অর্থনীতির দিক থেকে মানুষের অধিকার নিচ্ছে। আজকে কাগজের খবর আছে, যখন নরেন্দ্র মোদী সরকারে এসেছিল তখন টাকার দাম ছিল 43 পয়সা, আর আজকে খবরের কাগজে টাকার দাম নেমে গেছে 9 পয়সা। আর ও বলছে দেশে গিয়ে চলেছে, দেশে দিন এখানে প্রাইস পাচ্ছে, এইসব করছে। আরে টাকার দাম মানে হচ্ছে জীবনের দাম কমা। টাকার দাম কমা মানে জীবনের দাম কমা। অর্থনীতিতে সমস্ত জিনিসের দাম বাড়া, অর্থনীতি পঙ্গু হয়ে যাবে ডলারের তুলনায়। তাহলে এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে, সেইটার বিরুদ্ধে বামপন্থীরা বিকল্প 34 বছর বিকল্প কার্যকরী করেছে। আজকে কেরালার সরকার বিকল্প কার্যকরী করছে, ত্রিপুরায় ছিল বিকল্প কার্যকরী করে মানুষকে দিয়েছে। পশ্চিমবাংলায় যা যা হয়েছে, 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা থেকে ফসলের ন্যায্য দাম থেকে শুরু করে মজুরি থেকে শুরু করে খাদ্যশস্য উৎপাদনের একটাই আমি উদাহরণ দেবো যে 1959 সালে
88,500 একর জমি ছিল পশ্চিমবাংলা, এখন তাই। এই 88 লক্ষ যে জমি ছিল, সেই একই জমি, হেক্টর জমি এখনো আছে। কারণ 19 সালের পর তো আর পশ্চিমবাংলা বিভাজন হয়নি, পুরুলিয়ার পর আর পশ্চিমবাংলা যুক্ত হয়নি, বিযুক্ত হয়নি। তাহলে ওই জমিতে যখন উৎপাদন হতো 39 লক্ষ টন, তারপরে সিধা এসেছিল বামফ্রন্ট আসার আগে 75 লক্ষ টন। মাঝখানে দুটো যুক্তভূমি সরকার হরেকৃষ্ণ উন্নয়ন মন্ত্রী থাকার সময় 57 আর 67 আর 69 উৎপাদন বাড়াবার কৃষকের হাতে জমি তারপরে ফসল করেছিল। তারপরে সেটাকে তুলল 1,55 লক্ষ, এখন নেমে গেল। একই জমি আছে। এই 14 বছরে মমতার চতুর্দশী থেকে নেমে গেল। আর ওই একাদশী হচ্ছে নরেন্দ্র মোদী সারা দেশে। তাহলে কৃষকের উৎপাদন কমছে, মজুরি কমছে, ফসলের দাম পাচ্ছে না। তার ছেলে মেয়ে পড়াশোনা করে যে শিক্ষায় বামপন্থীরা শিক্ষার সুযোগ করে দিল, তারা আছে শিক্ষিত হলো, কাজ পাচ্ছে না, তার চাকরি চুরি করছে। এখানে একবারে নিয়োগের দুর্নীতি দেখে চাকরি বিক্রি হচ্ছে, তারপর দুর্নীতি চলছে, খেলাধুলা যেখানেই যাচ্ছে সেখানে দুর্নীতি। অবাধা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, আর তৃণমূল বিজেপি যায় সেখানে দুর্নীতিতে চেয়ে যায়। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে বামপন্থীরা ধীরে ধীরে, অথচ স্থির লক্ষ্যে, তাদের রাতারাতি হয়ে যাবে না, ধীরে ধীরে লক্ষ্য স্থির রেখে নিজেরা প্রতিকূলতার মধ্যে জেলে যাচ্ছে, মার খাচ্ছে, বন্দি হচ্ছে, মিথ্যা মামলা জড়াচ্ছে, বাড়ি হারাচ্ছে, ঘর হারাচ্ছে, ফসল হারাচ্ছে, চাকরি হারাচ্ছে, তাও বামপন্থা লাল ঝান্ডা ধরে আছে। এর দেখে অন্য অংশ যারা দেশের সংবিধানকে রক্ষা করতে চায়, দেশের সংবিধানের স্তম্ভগুলিকে বাঁচাতে চায়, ধর্মনিরপেক্ষতাকে বাঁচাতে চায়, তারা বামপন্থীদের সাথে যুক্ত হচ্ছে ক্রমশ। আমরা সিপিআইএম একক ছিল, কিন্তু সিপিআইএম পশ্চিমবাংলা সব কোনোদিন একা লড়াই করে, সবসময় অন্যদের জড়িয়ে করছে। 6 পার্টি, 8 পার্টি, 9 পার্টি, 11 পার্টি। বামফ্রন্ট আছে, সরকার নেই 14 বছর, কিন্তু বামফ্রন্ট আছে। আবার বামফ্রন্ট তার ইস্যু টু ইস্যু বর্ধিত শক্তির সাথে, এখন সিপিআইএমের লিবারেশন আছে, এসওসি আছে, তাদের নিয়ে করে আরও অনেক অনুসন্ধানের গোষ্ঠী আছে, তাদের সাথে আমরা যুক্ত হয়ে আন্দোলন করি। আবার কংগ্রেসের সাথে টাইম টু টাইম আন্দোলন করছি, কারণ হচ্ছে মূল বিপদটাকে থেকে মানুষকে মুক্ত করার জন্য। সুতরাং এইটা এক্ষুনি আপাতত তারা চাইছে বাইনারি, শুধু থাকবে তৃণমূল আর বিজেপি। এখনো প্রচারে দেখবেন যখন এত বড় এই যে বাংলা বাঁচাও যাত্রা হলো, এইভাবে যেভাবে মীনাক্ষী মুখার্জিরা তারা যে মানুষের সাথে মিশেছে, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে ধ্রুপজ্যোতি সাহা থেকে শুরু করে প্রণয় কাঞ্জিস, এরা যেভাবে মানুষের সাথে মিশেছে, মানুষের সাথে কথা বলেছে, সমস্ত অংশের এই গরিবতর অংশ, একবারে ক্ষেত মজুর থেকে শুরু করে বাচ্চাশি, যারা নিঃস্ব ভূমিহীন, সবার সাথে কথা বলেছে। আবার যারা চাকরি হারার, চাকরি বিক্রি হয়ে গেছে, চাকরি টাকা দিয়েছে, চাকরি চ্যুত হয়েছে, তাদের সাথে কথা বলেছে। এই যে অভিজ্ঞতা, এই যে অভিজ্ঞতা, সংজাত অভিজ্ঞতা, এটা হচ্ছে আমাদেরকে আগামী 6 মাস এই বিজেপি তৃণমূলকে পরাস্ত করার ক্ষেত্রে শক্তি যোগাবে। এটা একটা এই জায়গা থেকেই হচ্ছে, তারা রসদটা পেয়েছে। এই যেই আমরা বলি, এর আগে যেমন আমরা বলেছিলাম 84-তে রসদ পেয়েছিলাম, আমরা বুঝিয়ে দিয়েছি সারা দেশে ইন্দিরা জয়ধ্বনি হয়েছিল, ইন্দিরা চিতাবস্ত্র দিয়ে জয় হয়েছিল, কিন্তু আমরা আটকেছিলাম। আমাদের রাজ্য 16টা আসনে জিতেছিল, কিন্তু আমরা বামপন্থীরা মেজরিটি ছিল। এই বিরুদ্ধে এগুলি হচ্ছে এখন এই বিজেপির ঢেউ আর তৃণমূলের ঢেউ, এই দুই ঢেউকে আমরা পরাস্ত করার জন্য আমরা এগোচ্ছি, কিন্তু ধীর স্থিরভাবে। এর আগে অনেকগুলি পদযাত্রা, যাত্রা, তার অভিজ্ঞতা আমাদের আছে। প্রথম যখন শুরু হয় তখন বামফ্রন্ট সরকার ছিল, একটা অনুকূল পরিস্থিতি ছিল। কুচবিহার থেকে কলকাতা পদযাত্রা, তারপরেও সুরা থেকে কলকাতা পদযাত্রা হয়েছে, সেটাও একটা বামফ্রন্ট সরকার হয়েছে। কিন্তু তারপরে মাঝখানে দুটো পদযাত্রা হয়েছে, একটা করেছেন বিপিএমও। আমাদের যে গণসংগঠনগুলি তারা যুক্ত হয়ে, তারা এই রাজ্যের উন্নয়নের দাবিতে এবং যে অধিকার হরণ করা হচ্ছে তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে, কমরেড শ্যামল চক্রবর্তী এবং কমরেড দীপক দাশগুপ্ত তাদের নেতৃত্বে বিপিএমর পদযাত্রা ছিল, গোটা রাজ্যকে এক সূত্রে বেঁধে নিয়ে। তার সমাপ্তি করেছিল শহীদ মিনার ময়দানে। এর আগেও কয়েকটা পদযাত্রা হয়েছে, 1985 সালে হয়েছে কলকাতা থেকে, সল্টলেক থেকে হলদিয়া পদযাত্রা, সেটা ছিল আমাদের হলদিয়া পেট্রোকেমিক্যালসের রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে আত্মমর্যাদার পদযাত্রা। আবার
সেটা সরকারি একটা পৃষ্ঠপোষকতা ছিল। এছাড়া একটা ছিল আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সল্টলেক স্টেডিয়ামের জন্য পদযাত্রা, আবার উল্টাডাঙ্গা স্টেশন থেকেও ইলেকট্রনিক কেন্দ্র স্থাপনের জন্য পদযাত্রা হয়েছে। এরকম পদযাত্রা সব নানা ছাড়া আমাদের জেলায় জেলায় বিভিন্ন জনসংগঠন করেছে। 2 বছর আগে যুব ফেডারেশনের পক্ষ থেকে যে ইনসাফ যাত্রা হয়েছিল, এটা একটা বড় আন্দোলন। আর এইবারে 29শে নভেম্বর সিপিআইএমের উদ্যোগে কুচবিহার থেকে এই আমাদের কামারাটি পর্যন্ত যে পদযাত্রা, সেটা একটা নতুন মাত্রা। একদিকে কেন্দ্রের বিজেপি আরএসএস তাদের জনবিরোধী অবস্থান, মানুষের বিভাজন করা, ধর্মের নামে, বর্ণের নামে, সম্প্রদায়ের নামে ভয়ভীতি সঞ্চারণ করা। আর তাদেরই আরেকটা সংগঠন, আরএসএসের একটা সংগঠন হচ্ছে, প্রথম সংগঠন ছিল স্বাধীনতার সময়, তখন ছিল হিন্দু মহাসভা। তারপর ওটা দিয়ে হলো না, করলো জনসংঘ। তারপর জনসংঘ যখন দিয়ে মানুষের মনে দাগ কাটতে পারছে না, তখন তারা জনতা পার্টিতে মিশে গেল। তখন জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে, মোরারজি দেশাইয়ের নেতৃত্বে, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, তারা কেন্দ্রের মন্ত্রী হয়ে গেলেন, একজন বিদেশ মন্ত্রী, একজন ইস্যু মন্ত্রী হয়ে গেলেন। তারপর সেখান থেকে যখন গিয়ে ওখানেও গিয়ে আরএসএস তাদের এই ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করলো, মোরারজি অ্যালাউ করলো না, ওরা বেরিয়ে এসে 80 সালের 6ই এপ্রিল এই ভারতীয় জনতা পার্টি তৈরি করলো। কিন্তু ভারতীয় জনতা পার্টিও, এটা মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টিও যখন চলতে পারছে না, ওরা এক আসনে নেমে গেছিল লোকসভায়, একমাত্র একটা আসন ছিল একটা সময়। তখন তারা এখন রাজ্যে রাজ্যে আঞ্চলিক দল তৈরি করছে। যেমন 1996 সালের 29শে মার্চ তারা তামিলনাড়ুতে, যেহেতু কামরাজের রাজ্য তামিলনাড়ু, সেখানে কংগ্রেস মুক্ত তামিলনাড়ু করার লক্ষ্যে তারা টিএমসি তৈরি করলো। টিএমসি মানে তামিল মানিলা কংগ্রেস, তিনটে শব্দ আলাদা। টিএমসি করলো, এটা 96 সালের 29শে মার্চ। সেটা ছিল আমাদের পি চিদম্বরম ওখানে ছিল, এবং সেই সংগঠন করার পর মমতা ব্যানার্জিকে ধরে আরএসএস 1997 সালের পর 98 সালের 1 জানুয়ারি থেকে এই রাজ্যেও টিএমসি করল। নাগপুরের সিদ্ধান্ত, আরএসএসের সিদ্ধান্ত করতে গিয়ে বাংলাকে বিভাজন করলো, বাংলা শব্দকে। তৃণমূল শব্দটা বাংলা সবাই জানে একটা শব্দ, যুক্তাক্ষর। আর তৃণমূল কংগ্রেস যখন গঠিত হলো, তখন তৃণমূল শব্দটা বিভাজন হয়ে গেল, তৃণমূল কংগ্রেস। কারণ সেই বুদ্ধি বিবেচনা মমতা ব্যানার্জি বা অজিত বাজার ছিল না, যে বাংলা শব্দকে বিভাজন করছে। নাগপুর থেকে আরএসএসের টাকা বদান্যতায়, পৃষ্ঠপোষকতায় যে দল তৈরি হচ্ছে, তারা শুরুতেই বাংলা শব্দকে বিভাজন করে। সেই তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে এখানে সরকারে আছে। তারা হচ্ছে এখন গোটা দেশের এই টাটা, বিড়লা, ডালমিয়া থেকে শুরু করে যারা একচিটে পুঁজিপতি, তাদের মিল মালিক, জমিদার, জোরদার, যারা সুদখোর মহাজন, তাদের প্রতিনিধি, যেমন বিজেপি তেমনি টিএমসি। তারা হচ্ছে আঞ্চলিকভাবে, ওরা হচ্ছে জাতীয় স্তরে। সুতরাং সেই সবের বিরুদ্ধে এই যে পদযাত্রা আমাদের, এই যে বাংলা বাঁচাও যাত্রা, বাংলাকে, কারণ বাংলা শব্দকে রক্ষা করা, বাংলা যে বিভাজন করার চেষ্টা হচ্ছে, এটা চেষ্টা আগেও হয়েছিল। যেমন গোর্খা মুভমেন্টে, গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন হয়েছিল আমাদের, যখন কুচবিহারকে আমাদের রাজ্যে বাড়িতে ঝাড়খণ্ডকে তৈরি করার জন্য এইসব ঝাড়খণ্ড মোর্চা থেকে শুরু করে নানা সংগঠন তারা এইসব তৈরি করেছিল, যে আমাদের যে মেদিনীপুর এই সমস্ত আদিবাসী এলাকাগুলিকে বিভাজনের জন্য। এই জন্য আমাদের অনেক কমরেডকে প্রাণ দিতে হয়েছে, লড়াই করেছে। দার্জিলিংয়ে যেমন 125 জন সিপিআইএমের কর্মী, রেখা তামাং থেকে শুরু করে, পাসাং তামাং, দিবাকর তামাং থেকে শুরু করে ছেত্রী, এই মীনা রায়, এই সব তারা প্রাণ দিয়েছে। আর নিরোদ রায়, নিরোদ প্রধান, তারা প্রাণ দিয়েছে, কিন্তু বাংলাকে ভাগ করতে দেয়নি। কিন্তু এই দল, বিশেষ করে তৃণমূল, তারা সরকারে এসেই এই যারা বাংলাকে ভাগ করলো, প্রথম ছিল জিএনএলএফ, তারপর জিএনএল গোর্খা জনমুক্তি মোর্চা হলো। জনমুক্তি মোর্চাকে পার্থ চ্যাটার্জিকে দিয়ে, যারা বাংলা বিভাজনে করছে তাকে দিয়ে খাদা পুড়িয়ে সংবর্ধনা দিয়েছিল শুকনাথে প্রথম, এই মমতা ব্যানার্জি। পরে আপনারা দেখেছেন, যার বিরুদ্ধে সেদিন খুন করলো, সে খুনের আসামি, তাকে নবান্নে সংবর্ধনা দিল বিমল গুরুংকে মমতা ব্যানার্জি। সুতরাং এই যে বিচ্ছিন্নতাবাদী শক্তি, যারা বিভাজনের শক্তি, তাদেরকে নিয়েই হচ্ছে রাজ্যে সরকার চলছে। এই যে কুচবিহারে যে কেশব, কে কেশব, তাকে কে মাথায় তুলেছে?
আজকে কোন দলে যাচ্ছে, কোন সংগঠনের কথা বলছে, কোন ধর্মীয়ভাবে বিভাজনের কথা বলছে, তাকেও ওরা তৈরি করো। কিন্তু ওরাই তৈরি করেছিল, কারণ আমি বলছি আরএসএসেরই সংগঠন বিজেপি, আরএসএসের সংগঠন হচ্ছে টিএমসি। আরএসএস আরেকটা বুদ্ধি করেছে যে কখনো কখনো নিজের নামে হলে যখন ধরা পড়ে যাবে তখন অন্যদের ব্যবহার করেছে, যেমন অন্ধ্রপ্রদেশের ব্যবহার করেছে, তেলেঙ্গানার ব্যবহার করেছে, বিজেপিকে ব্যবহার করেছে, নবীন পট্টনায়ককে। যখন প্রয়োজন ফুরিয়ে গেছে আবার ছড়ে ফেলে দিয়েছে। এটাই নিয়ম। যেমন ত্রিপুরায় যে বিজেপি ক্ষমতায় এসেছে, সবাই জানে কংগ্রেস থেকে সুদীপ্ত বর্মনরা তারা কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলো, মুকুলদায় গিয়ে তৃণমূলে জয়েন করালো। তারপর তৃণমূল যখন সেই লোকগুলি রাতারাতি বিজেপিতে চলে গেল, তারও বিজেপির হয়ে সরকার গঠন করলো। এই কথাগুলি মাথায় রাখা উচিত। এইরকম শক্তির বিরুদ্ধে এখানে কাজের দাবিতে যুবদের লড়াই, ক্ষেতমজুরের মজুরির দাবিতে লড়াই, কৃষকদের ফসলের ন্যায্য দামের দাবিতে লড়াই, সারা ভারতবর্ষব্যাপী কৃষকদের সংগ্রাম নরেন্দ্র মোদীকে বাধ্য করেছে মাথা নত করতে, কৃষক বিল প্রত্যাহার করতে। তেমনি আমার শ্রমিকদের সমকূট পরিবর্তনের জন্য আন্দোলন চলছে সিআইটির নেতৃত্বে সারা দেশে।